অফিডিয়ান, পর্ব সংখ্যা ৩৭-৩৮। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রুনিয়া এইভাবে হঠাৎ এসে উঠে দাঁড়াতে বলায় কিছুটা অবাক হলো রুমাইশা। দ্বিধান্বিত হয়ে ফোনটা পাশে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। রুনিয়া ফিতাটা দিয়ে রুমাইশার বক্ষের মাপ নিতে নিতে বলল, তোর তো এইখানে আর কোনো জামা কাপড় নেই, কয়েকটা না বানালে পরবি কি? মাপ নিয়ে রাখছি। সাফওয়ান নয়তো সাফিন নয়তো তোর ফুপ্পা, যে কেউ বাইরে গেলেই নিয়ে আসতে বলছি। রুমাইশা আর কিছু বলল না প্রত্যুত্তরে। রুনিয়া ঠিকঠাক মাপ নিয়ে চলে গেলেন নিজের ঘরে। তারপর ব্লাউজ আর পেটিকোট বানানোর কাজে লেগে পড়লেন। সূর্য পশ্চিমে ঝুঁকে পড়েছে, আকাশ লালচে আভায় ছেয়ে গেছে। গাছের ডালে পাখিরা কিচিরমিচির করছে। বাড়িতে বিছানায় বসে আছে রাফসান। গা থেকে এখনো শার্ট প্যান্ট কিছুই খোলেনি ও। মাথার ওপর পূর্ণ গতিতে বৈদ্যুতিক ফ্যান চালানো। আয়েশা বসে আছেন ছেলের পাশে। শামসুল বাড়িতে নেই, বেরিয়েছেন একটু। ভ্রমণের ক্লান্তিকর ছাপ ফুটে আছে রাফসানের চেহারায়। ঘামে শার্টের কয়েক জায়গায় ভিজে উঠেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার দিচ্ছি টেবিলে। টেবিলে দেবো নাকি রুমে নিয়ে আসবো? রাফসান উঠে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, টেবিলেই দাও, আমি আসছি এক্ষুনি। আয়েশা চলে গেলেন। ছেলে বাড়ি ফেরায় খুব খুশি তিনি, কিন্তু খুশির ছাপটা মুখে ফোটেনি। রুমাইশার সাথে মানসিক বিচ্ছেদ আর নিজের বোনের ছেলের মরমর অবস্থা, দুই মিলিয়ে তিনি মোটেও স্বস্তিতে নেই। জুবায়ের ভর্তি আছে হাসপাতালে। কলার বোন থেকে হাত খুলে গেছে, নাকের এক পাশের হাড়ে চির ধরেছে। ডাক্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। কয়েকদিন পরে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে ওকে। রাফসান ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে টেবিলে বসলো। আয়েশা পাশে বসে ছেলেকে খাবার বেড়ে দিতে লাগলেন। রাফসান খাওয়া শুরু করলো। আয়েশা তাকিয়ে দেখছেন ছেলেকে। বাচ্চাগুলো কত দ্রুতই বড় হয়ে যায়। রাফসানের বয়স এখন ২৮ ছুঁই ছুঁই। আয়েশার মনে হলো, এই তো সেই দিন রাফসান সমস্ত গায়ে ধুলোবালি মেখে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছিল সমস্ত উঠান জুড়ে। আর এখন সেই ছোট্ট রাফসান পরিপূর্ণ যুবক হয়ে বসে আছে তার সামনে। বিয়ে দিতে হবে খুব দ্রুতই। খালি গায়ে বসে আছে রাফসান। ওর ফর্সা পিঠের বাহুর দিকটার কাছে অনেকগুলো তিল এক জায়গায় জড়ো হয়ে আছে। শরীরে আর কোথাও তিল নেই, এই একটা জায়গাতেই এক গাদা তিল ওর। গায়ের রং ওর রুমাইশার থেকেও ফর্সা। মাথায় ঝাঁকড়া চুলগুলো প্রচন্ড রকমের কালো। মুখ ভর্তি চাপদাড়ি, আর তার সাথে গোলাপি ঠোঁট। চোখের পাপড়িগুলো ঘন আর কালো। যেখানে চুলের আসলেই প্রয়োজন সেখানেই সৃষ্টিকর্তা ওকে পুরো ঢেলে দিয়েছেন। খাওয়ার এক পর্যায়ে রাফসান বলে উঠল, রুমি কথা বলেছে ও বাড়িতে যাওয়ার পর একবারও? আয়েশা বললেন, কল দিয়েছিল দুপুরের একটু আগে আমার কাছে, কিন্তু আমি রিসিভ করিনি। রাফসান খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বিয়েটা যেহেতু হয়ে গেছে, আটকাতে চেয়েও পারেনি, সেহেতু এখন আর রাগ পুষে রেখে লাভ কি বলো? তুমি ফোন দিয়ে কথা বইলো এক সময়, জানোই তো ও তোমার সাথে কথা না বলে থাকতে পারে না। আর আমিও দেখি কথা বলবো রাতে একবার, আর পারলে একবার দেখে আসবো কাল গিয়ে ওকে। আয়েশার চোখে পানি এসে গেল। মেয়ের ওপর জেদের বশে অনেক অত্যাচার করেছেন তিনি, যা করা একদমই উচিত হয়নি তার। এখন খুব অপরাধবোধে ভুগছেন, আবার মেয়ের ওপর অভিমানও হচ্ছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটা বিয়ে করলো সাফওয়ানকে। একটা ঝুঁকি তো এমনিতেই ছিল, তার ওপর আরেকটা ঝুঁকি এসে যুক্ত হয়েছে এখন। মরার ওপর খাড়ার ঘাড় এর মতো। তার মেয়ে এই সমস্ত বিষয় সম্পর্কে কিছু জানে কিনা সেটাও তিনি জানেন না এখনো। গলা খেখারি দিয়ে আয়েশা অসহায় দৃষ্টিতে রাফসানকে জিজ্ঞেস করল, বিদেশের ওই লোকগুলো যদি রাফসানকে ধরে ফেলে তাহলে আমার রুমির কি হবে? ওরা কি আমার রুমির কোনো ক্ষতি করবে? রাফসান আবার খাওয়া শুরু করে বলল, তুমি তো জানোই মা সাফওয়ান কেমন। ওর নিজের জান চলে যাবে তবুও রুমির গায়ে কোনো আঁচড় লাগতে দেবে না। ওকে এই দিক থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কিন্তু ওর নিজেরই লাইফ রিস্ক এখন। সেই রকম কিছু হলে আমরা রুমিকে আমাদের কাছে নিয়ে চলে আসব, তারপর সাফওয়ানের যা হয় হবে। কিন্তু এখন যেহেতু বিয়েটা হয়েই গেছে, তাই এই নিয়ে আর মন খারাপ করে থেকো না। সাফওয়ানকে জামাই হিসেবে মেনে নাও। আমিও মেনে নিয়েছি। শুধু শুধু ঝামেলা করলে আমরাই অশান্তিতে থাকবো, ওরাও অশান্তিতে থাকবে, কিন্তু কোনো সমাধান হবে না। সেটার থেকে ভালো হয় সবকিছু মিটিয়ে নিয়ে একসাথে পথ চলা। বাকিটা আল্লাহ ভরসা। আর সাফওয়ানের যথেষ্ট ক্ষমতা আছে এগুলো প্রিভেন্ট করার।
এখন শুধু আপয়েন্ট পার্টির সাথে কুলাতে পারলেই হলো। সন্ধ্যা রাত, মাগরিবের নামাজের পর রুমাইশা বসে আছে ওর রুমে। সাফওয়ানকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, কিন্তু সেই লোক সেই সকালবেলা এসেছিল একবার রুমে, তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই। কয়েকবার ফোন দিবে দিবে করেও দেয়নি। লজ্জা লাগছে কেমন যেন। ফোন দিলে যদি সাফওয়ান ভাবে যে বউ তার সঙ্গ পাওয়ার জন্য তাপড়াচ্ছে, তাহলে ব্যাপারটা খুবই লজ্জাজনক হবে। কিন্তু ওর তো আর ভালো লাগছে না। রাত বাড়ছে আর বুকের ভেতর ছটফট করছে ওই ইস্পাত দৃঢ় শরীরটাকে নিজের আলিঙ্গনে বদ্ধ করতে। কিন্তু এ কথা তো আর কাউকে বলতে পারছে না ও। নিজের ভেতরে গুমড়ে গুমড়ে মরছে শুধু। রুনিয়ার ব্লাউজ আর পেটিকোট বানানো শেষ। সমস্ত বিকাল জুড়ে এই কাজই করেছেন তিনি। রুমের ভেতর রুমাইশার জন্য আনা শাড়ি আর গহনাগুলোকে পাশাপাশি রেখে নিজের কল্পনায় একবার রুমাইশাকে দেখে নিলেন তিনি। রুনিয়ার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল যেন। শাড়ি, ব্লাউজ, গহনা আর অন্যান্য কসমেটিক্সগুলো সাফওয়ানের নিয়ে আসা বক্সের ভেতরে রেখে নিজের জন্য আনা শাড়িটাতে একবার হাত বোলালো রুনিয়া। কাঞ্জিবরম শাড়িটাতে হাত বোলাতে ইচ্ছা করছে শুধু। ছেলের পছন্দের তারিফ করতে হয়। এই শাড়িটা ইশতিয়াক এখনো দেখেনি। রুমিরগুলো দেখেছেন শুধু। শাড়িটা রাতের বেলা পরবেন ইশতিয়াকের জন্য ভাবলেন তিনি, আর তার আগে দেখাবেন না। সাফওয়ানের রুমে বর্তমান সাফওয়ান আর শাফিন বিছানা সাজানোর কাজে আছে। সাদা রঙের বিছানার ওপর লাল সাদা মিশিলের 4টা বালিশ রাখা, আর সমস্ত খাট জুড়ে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে শাফিন। বিছানার চারপাশে দিয়ে বেলি ফুলের মালা ওপর নিচ করে সাজানো। ফুলের গন্ধে মোমো করছে চারপাশ। বেডসাইড টেবিলের ওপর কিছু রং বেরঙের ছোট ছোট স্বচ্ছ ক্যান্ডেল রাখা। অসম্ভব সুন্দর করে গোছানো রুমটাতে আভিজাত্যের ছাপ। আর এখন এই ফুল দিয়ে সাজানো বিছানাটা যেন রুমের ভেতরের পরিবেশটা পুরোই বদলে দিয়েছে। বিছানা সাজানো শেষে দুই ভাই মিলে বিছানার পাশে এসে দাঁড়িয়ে দেখতে লাগলো বিছানাটাকে। শাফিনের কেন যেন হাসি পাচ্ছে হঠাৎ করে। ঠোঁট টিপে হাসিটা আটকানোর চেষ্টা করছে ও, কিন্তু হাসিটা এত চেষ্টার পরও মুখের ওপর দৃশ্যমান হয়ে ফুটে উঠল। প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ানো সাফওয়ান শাফিনের এমন হাসি হাসি মুখটা খেয়াল করলো। তারপর বলল, চিন্তা করিস না, তোরও হবে কিছুদিন পর। এখন বল, রিমুর পছন্দ হবে কিনা? বিছানার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো সাফওয়ান। শাফিন মুস্কি হেসে বলল, খুব পছন্দ হবে। আমারই ইচ্ছে করছে এর ওপর লাফিয়ে শুয়ে পড়তে। রুমি আপুর কথা আর কি বলবো, পছন্দ হতেই হবে। দেবর আর বর মিলে সাজিয়েছে, পছন্দ না হয়ে যাবে কোথায়? সাফওয়ান হাসল নিঃশব্দে। আজকের রাতটা ওর জীবনের অন্যতম বিশেষ রাত। অন্যতম বললে ভুল হবে, বলা উচিত সবচেয়ে স্পেশাল রাত। এরকম রাত আর কখনো আসবে না। জীবন সঙ্গিনীকে প্রথমবারের মতো নিজের করে পাওয়ার যে মুহূর্ত, সেটা কখনো মুখে বলে কিংবা কাগজে লিখে প্রকাশ করা যায় না। এই অনুভূতিটা সম্পূর্ণ মানসিক। বিছানার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফওয়ান শাফিনকে বলল, মাকে বল রিমুকে সকাল সকাল খাইয়ে সাজিয়ে গুছিয়ে দিতে। রিমুকে আমার 9টার ভেতরে নিজের কাছে চাই। শাফিন ভাইয়ের দিকে দুষ্টু চোখে তাকিয়ে বলল, এত তাড়াহুড়ো করছে কেন ভাইয়া? বউ তো তোমারই, কেউ তো আর নিয়ে চলে যাচ্ছে না। যত রাতই হোক রুমি আপু তোমার কাছে আসবে, তুমি এত উতালা হইও না। সাফওয়ান মুস্কি হেসে বলল, যেদিন আমার জায়গায় থাকবি সেই দিন বুঝবি প্রতিটা সেকেন্ড কেমন ধীরে চলে এই রাতে, বউ কাছে পাওয়ার আগ পর্যন্ত। শাফিন হেসে সাফওয়ানের রুম থেকে বেরিয়ে নিচে গেল মায়ের কাছে। শাফিনের কথা মতো রুনিয়া ব্যবস্থা নিলেন। এশার নামাজের পরপরই খাবার প্লেটে নিয়ে গেলেন রুমাইশার রুমে। গিয়ে দেখলেন জানালার দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে রুমি। চুলগুলো পিঠময় ছড়ানো। ফুলে ফেপে ওঠা চুলগুলোর জন্য কেশবতী দেখা যাচ্ছে রুমিকে। দরজায় শব্দ হলে রুমাইশা পেছন ফিরে তাকালো। ফুপ্পিকে এই সময়ে খাবার হাতে দাঁড়াতে দেখে মুখে জোর করে হাসি ফুটিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফুপি, তুমি এখন আবার খাবার বয়ে নিয়ে এসেছো কেন? আমি নিজেই যেতাম। তখন একবার খাবার বয়ে দিয়ে গেছো, কেন বলো তো? আমি কি বাচ্চা? আর এত সকাল সকাল খাবার আনলে যে? রুনিয়া খাবারের থালাটা টেবিলের উপরে রাখতে রাখতে বললেন, সেই কোন দুপুরে খেয়েছিস, জোহরের আগে। এতক্ষণে তো খিদে লেগে যাওয়ার কথা। রান্না হয়ে গেছে, তাই ভাবলাম তোকে আগে খাইয়ে দিই। রুমাইশা ঠিক আছে বলে ওয়াশরুমের দিকে যেতে নিল হাত ধোয়ার জন্য, কিন্তু রুনিয়া বাধা দিয়ে বললেন, তোর হাতে লাগাতে হবে না, তুই বস এখানে, আমি খাইয়ে দিচ্ছি। রুমাইশার মুখে হঠাৎ করে হাসি ফুটে উঠল। সেই সাথে চোখের কোণটা ভারী হয়ে উঠল। মাকে মনে পড়ছে ভীষণ। সকালে একবার কল করেছিল, কিন্তু মা ধরেনি।
রাগ করে আছে নিশ্চয়ই। মা কথা না বললে ভালো লাগে না ওর। এখন ফুপ্পির এমন আদুরে আচরণে ওর চোখের পরে মায়ের মুখটা ভেসে উঠছে বারবার। বিছানায় এসে বসল রুমাইশা। রুনিয়া ওকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলেন। কয়েক লোকমা খাওয়ার পর পরই ফোন এলো রুমাইশার ফোনে। ফোনটা উঠে স্ক্রিনে তাকাতে মনটা খুশিতে ভরে গেল ওর। মা কল দিয়েছে। রুনিয়াও দেখলেন। রুমাইশার সাথে সাথে তিনিও খুশি হলেন। শাফিন সব বলেছে তাকে, কি কি হয়েছে ওর বাড়িতে। তিনি নিজেও চিন্তিত ছিলেন আয়েশাকে নিয়ে, কিন্তু আয়েশার কল দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি। রুমাইশা কল রিসিভ করলো। হ্যালো বলতে ওপাশ থেকে আয়েশা বলে উঠলেন, মাকে তো ভুলেই গেছিস, একবার কল দিয়েছিস ধরিনি, আর একবার কি কল দেওয়া যেত না? অন্যের বাড়ি গিয়ে একদম পরপর করে দিচ্ছিস আমাকে, বলে কেঁদে উঠলেন আয়েশা। মায়ের কান্না শুনে রুমাইশাও কেঁদে উঠল ডুকরে। তুমি আমার ওপর রাগ করে থেকো না মা, তুমি এরকম করলে আমি কিভাবে থাকি বলো? তুমি আমার সাথে কথা না বললে আমি থাকতে পারি বলো মা? তুমি আমার ওপর আর অভিমান কইরো না মা, আমি ভালো আছি এখানে, আর আল্লাহ চাইলে ভালো থাকবো। সাফওয়ান আমাকে খারাপ রাখবে না মা, তুমি চিন্তা কইরো না। তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে আল্লাহ আমার উপরে নারাজ হবেন। তুমি কি তাহলে সুখে থাকতে পারবে মা? তুমিই বলো। ফুপিয়ে ফুপিয়ে বলল রুমাইশা। আয়েশাও ওপাশ থেকে কেঁদে উঠলেন ফুপিয়ে। মেয়ের বিরহে তিনি কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। এখন মেয়ের গলা শুনে মনটা হালকা করতে পেরে শান্তি শান্তি লাগছে অনেক। মনের ভেতরকার সেই গুমোট আবহাওয়াটা কেটে গেছে নিমিষেই। রাফসান মায়ের পাশেই ছিল। দুজনের এমন পাল্লা দিয়ে কান্না করতে শুনে মায়ের হাত থেকে ফোন নিয়ে মাকে বলল, মেয়েটা এমনিতেই দুঃখে আছে, আর তুমি ওকে আরো কাঁদাচ্ছ। তারপর ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই রুমাইশা আরো জোরে কেঁদে উঠে বলল, ভাইয়া তুমি এসেছো? তুমি কতদিন পরে এসেছো, আর আমি তোমাকে একটুও দেখতে পারছি না। তুমিও কি আমার ওপরে রাগ করে আছো ভাইয়া? রাফসান রুমাইশার এমন কান্না শুনে তাড়াতাড়ি করে বলল, এই কাঁদছিস কেন? আমাকে কি আর কোনোদিন দেখতে পাবি না? নতুন বিয়ে হয়েছে হাসি হাসি মুখে থাকবি, তা না কেঁদে কুটে অবস্থা খারাপ করে ফেলছিস। কান্নাকাটি থামা, এভাবে কাঁদলে চোখ ফুলে ছোট হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না কিন্তু। মানুষ নতুন বউ দেখতে আসলে বলবে বউ জাপানিজ। কান্নার মাঝেও হেসে উঠল রুমাইশা। রুমাইশাকে হাসতে দেখে রাফসানও হাসলো। তারপর বলল, কাল আসছি আমি তোর সাথে দেখা করতে, তোর জামাইয়ের সাথেও দেখা করব, তুই চিন্তা করিস না। ফুপি কোথায়? রুমাইশা কান্না থামালো, কিন্তু ফোপানো যায়নি এখনো ওর। ফোপাতে ফোপাতে বলল, এই তো আমার পাশেই আছেন, ভাত খাওয়াচ্ছিল আমাকে। রাফসান বলল, সি সি, শাশুড়ির হাতে খাচ্ছিস? বুড়ি মেয়ে, আবার শাশুড়ির সামনে বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদছিস। দে ফুপির কাছে দে। রুমাইশা ফোনটা দিল রুনিয়ার কাছে। রুনিয়ার সাথে রাফসান আয়েশা দুজনেই কথা বলল। রুমাইশার মনটা হঠাৎ করে ফুরফুরে হয়ে গেল। কালকে রাতের পর থেকে যে মন খারাপটা বুকের ভেতরে জেঁকে বসেছিল সেটা হাওয়া হয়ে গেছে এখন। রুনিয়াও হাসছেন। আয়েশার সাথে মন খুলে কথা বলছেন তিনি। আয়েশাও সব রাগ অভিমান ভুলে ভাগ্নি তুল্য ননদের সাথে কথা বলছেন। রুনিয়ার ভালো লাগছে খুব। হালালে আসলে অনেক বরকত। ঝামেলাটা কেমন মুহূর্তেই ঠিক হয়ে গেল। কল কেটে দিয়ে বাকি খাওয়া শেষ করে প্লেট নিয়ে নিচে চলে গেলেন তিনি। আর রুমাইশাকে বললেন অপেক্ষা করতে, তার জন্য আবার আসছেন তিনি। রুমাইশা ঠিক আছে বলে ফোনটা তুলে হাতে নিল। রুনিয়া রুমের বাইরে যেতেই গ্যালারিতে ঢুকে সাফওয়ানের একটা ছবি বের করলো ও। সেই দিন ওদের বাড়িতে সাফওয়ান রাতে যখন ওর বুকে ঘুমিয়েছিল তখন ছবিটি তুলেছিল ও। বাচ্চাদের মতো চোখ উল্টে ঘুমিয়ে আছে সাফওয়ান। ওর ঝাঁকড়া চুলগুলো রুমির থুতনি ছুঁয়ে দিচ্ছে। সাফওয়ানের চেহারাটা দেখে মুখটা ওর সুখ সুখ অনুভূতিতে ছেয়ে গেল। সাফওয়ানকে নিজের কাছে পাওয়ার জন্য বুকের ভেতরটা হাহাকার করছে। সকালবেলার এই মুহূর্তটা মনে পড়লেই বুকের ভেতর রক্ত ছলকে উঠছে ওর। সাফওয়ানের শক্ত হাতের ওই স্পর্শ, ঠোঁটের প্রতিটা ছোঁয়া ওর মন মস্তিষ্কে গেঁথে গেছে যেন একদম। চোখ বন্ধ করলে সেগুলো অনুভব করতে পারছে ও। অসহ্য এক অনুভূতি ঘিরে ফেলছে হঠাৎ করে ওকে। ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে অপুর হয়ে শুয়ে পড়ল ও বিছানায়। তাকিয়ে রইল মেঝেতে রাখা চেয়ারের পায়ের দিকটাই। এসব আর ভালো লাগছে না ওর। সাফওয়ানের সঙ্গ পাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। খানিক সময় পার হওয়ার পর রুনিয়া হাতে একটা বক্স নিয়ে ঢুকলেন রুমাইশার রুমে। রুমাইশা শোয়া থেকে উঠে বসলো। রুনিয়ার হাতে এমন বক্স দেখে কিছুটা অবাকই হলো রুমাইশার। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের বক্স ফুপি? রুনিয়া বক্সটা বিছানার উপরে রাখতে রাখতে বললেন,
বলছি, আগে গিয়ে অজু করে আয়। রুমাইশা রুনিয়ার দিকে কিছুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করে ওয়াশরুমে ঢুকলো। তারপর অজু করে বাইরে বেরিয়ে দেখে রুনিয়া বিছানা জুড়ে শাড়ি গহনা সাজিয়ে বসেছেন। রুমাইশাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিলেন তিনি। রুমাইশার বুকটা কেঁপে উঠল। আজ বাসর হবে ওদের? মুখটা হঠাৎ করে গরম হতে শুরু করলো। মাথা আর কানে তাপ অনুভব হলো ওর। এগিয়ে এসে শাড়িটা ছুঁয়ে দিল একবার। রুনিয়া রুমাইশার থুতনিতে হাত দিয়ে ধরে উঁচু করে জিজ্ঞেস করলেন, পছন্দ হয়েছে? আমার ছেলে সব নিজে পছন্দ করে কিনেছে তোর জন্য। রুমাইশা রুনিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার শাড়ির দিকে মন দিল। অসম্ভব সুন্দর শাড়িটা। অজান্তেই মুখে ওর হাসি ফুটে উঠল। রুনিয়া হাসলেন সেটা দেখে। তারপর রুমাইশাকে শাড়ি পরানো শুরু করলেন। সাফওয়ান আর শাফিন চুপচাপ বসে আছে ছাদের রেলিং এর ওপর। সাফওয়ানের পরনে একটা আন্ডার শার্ট আর ট্রাউজার। চুল দাড়িগুলো অগোছালো হয়ে আছে। চোখে গগলস পরে আছে। মুখে মাস্ক নেই। বাইরে বসলে সবসময় গগলসটা পরে থাকে ও। জলজলে চোখ জোড়া অনেক দূর থেকেই দেখা যায়, বরং আরো ভয়ঙ্কর দেখায়। এমন সময় নীরবতা ভেঙে শাফিন বলে উঠল, আজ তোমাদের বাসর, কিন্তু তোমার তো কোনো প্রস্তুতি দেখছি না। একটা পাঞ্জাবি তো পরতে পারতে, কিন্তু তুমি একটা শার্টও পরনি। এভাবে গেঞ্জি ট্রাউজার পরে বসে আছো। সাফওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার কোনো প্রস্তুতি লাগবে না, আমি এমনিতেই প্রস্তুত। শাফিন হাসল সাফওয়ানের কথাই। ভাইটা তার কখন থেকে অধৈর্য হয়ে বসে আছে। কত শতবার ছাদে পায়চারি করেছে তার ঠিক ঠিকানা নেই। শেষে না পেরে রেলিংয়ে এসে বসেছে তার পাশে। আকাশে তারা দেখতে দেখতে হঠাৎ করে সাফওয়ানের মনে পড়ল খুব গুরুত্বপূর্ণ কিছু থেকে যাচ্ছে। তড়িৎ গতিতে রেলিং থেকে ছাদের বাইরে নামতে নামতে ও বলল, আমি আসছি একটু, তুই রুমে যা। রুমি রেডি হলে আমাকে ছোট্ট করে একটা টেক্সট দিস। তারপরে ঝড়ের গতিতে ছাদ থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলের ভেতরের দিকে হেঁটে অন্ধকারে মিশে গেল ও। শাফিন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোতলায় ছাদের উদ্দেশ্যে থেকে বেরিয়ে গেল। মেরুন রঙা শাড়ির সাথে সোনার গহনা পরে নতুন বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রুমাইশা। চেহারায় সামান্য প্রসাধনীর ছোঁয়া, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁট দুটো লালচে গ্লোজ এর ছোঁয়ায় লোভনীয় রূপ নিয়েছে। চুলগুলো খোপা করে মাথার ওপরে উঠিয়ে দিয়েছেন রুনিয়া। গলায় কানে হাতে শোভা পাচ্ছে সাফওয়ানের সদ্য কেনা কারুকার্য খচিত ভারী গহনাগুলো। অপ্সরার মতো সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে রুমাইশার শরীর থেকে। রুনিয়া পাশে দাঁড়িয়ে রুমাইশাকে দেখে যাচ্ছেন। আগে কখনো শাড়ি পরিহিত অবস্থায় রুমিকে দেখেননি তিনি। আজ হঠাৎ শাড়ি পরে রুমিকে অনেক বড় বড় লাগছে যেন। অদ্ভুত রকমের একটা স্নিগ্ধতা সমস্ত মুখে লেপ্টে আছে ওর। এমন সময় দরজার কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল। বাইরে থেকে শাফিন বলে উঠল, ভেতরে আসার অনুমতি আছে? রুনিয়া ভেতরে আসতে বললেন ওকে। শাফিন ভেরানো দরজাটা খুলে ভেতরে পা রাখলো। রুমাইশাকে দেখে চোখ কপালে উঠল ওর। অবাক হয়ে রুনিয়ার দিকে একবার তাকিয়ে আবার রুমাইশার দিকে নজর ফিরিয়ে বলে উঠল, আপু কি সুন্দর লাগছে তোমাকে। আমার ভাই এমনিতেই হাঁসফাঁস করছে, এবার তোমাকে দেখলে দম বন্ধ হয়ে মরে যাবে বেচারা। রুনিয়া হেসে উঠলেন। রুমাইশা লজ্জা পেয়ে হাসি হাসি মুখটা নিচের দিকে করল। শাফিন মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপুর গোছানো শেষ হলে আপুকে দিয়ে আসো, তোমার ছেলের আর তর সইছে না। রুনিয়া হাসলেন। শাফিন রুম থেকে বেরিয়ে নিচে গেল। সোফায় ইশতিয়াক আহমেদ বসে আছেন। বাবার সাথে গল্প করা ছাড়া ওর আর কিছুই করার নেই আপাতত। সিঁড়ি দিয়ে নামতে নামতে সাফওয়ানের ফোনে ছোট্ট করে একটা মেসেজ লিখে সেন্ড করে দিল শাফিন। রুনিয়া রুমাইশাকে আরও একটু গোছগাছ করে দিয়ে বাইরে নিয়ে এলো। হলরুমে ইশতিয়াক আর শাফিন বসেছিল সোফায়, সেখানেই নিয়ে গেল ওকে। ইশতিয়াক তো রুমাইশাকে দেখে চমকে গেল একেবারে। হেসে বলে উঠলেন, এটা কি আমাদের সেই রুমি? আমার মেয়ে থেকে আমার বৌমা হয়ে তো রুমি বড় হয়ে গেছে, তাকে আর চেনাই যাচ্ছে না। ছোট্ট রুমি ছোটবেলায় যার কোলে বসে হাঁড়ি পাতিল খেলতো, এখন তার জন্য সত্যিকারের হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করবে। এটা তো একটা অদ্ভুত রকমের সুন্দর ব্যাপার। রুনিয়া লজ্জা পেল ইশতিয়াকের কথায়। আজ প্রতি পদে পদে লজ্জা পাচ্ছে ও। এখন কোনো মতে লোকচক্ষুর আড়াল হতে পারলে বেঁচে যায় ও। নিচে আরও কিছুক্ষণ থেকে রুমাইশাকে নিয়ে রুনিয়া ছাদের দিকে এগোলেন। ছাদের রেলিং জুড়ে নীল আর সোনালি রঙা মরিচ বাতি জ্বালানো। শাফিন আর সাফওয়ান সন্ধ্যা ধরে এইসবই করছে। ছাদটা আজ অন্যান্য দিনের তুলনায় ছিমছাম দেখাচ্ছে। রুমাইশার বাহু ধরে হেঁটে হেঁটে চিলেকোঠারা কামরাটার কাছে এগিয়ে গেল রুনিয়া।
প্রতিটা কদমের সাথে সাথে রুমাইশার বুকের ভেতর ধক ধক ক্রমে বেড়ে যেতে লাগলো। প্রবল উত্তেজনায় হঠাৎ করে গা ঘামতে শুরু করছে ওর। রুনিয়া ওকে দরজার কাছে রেখে চোয়ালটা দু আঙুল দিয়ে একটু টেনে নিচে চলে গেলেন। রুমাইশা একা দাঁড়িয়ে আছে দরজার সামনে, নিঃশ্বাস পড়ছে ওর ঘন ঘন। এমন তো নয় যে এই প্রথমবারও সাফওয়ানের কাছে যাচ্ছে, এর আগেও তো সাফওয়ানের কত কাছাকাছি থেকেছে ও, কিন্তু তখন তো এমন হয়নি। এখন তাহলে এমন হচ্ছে কেন? সাহস সঞ্চয় করে দুরু দুরু বুক নিয়ে ভেরানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো ও। ডিম লাইট জ্বলছে ঘরে একটা, কিন্তু ঘর তো ফাঁকা। সাফওয়ান গেল কই? ভেতরে ঢুকে ধীর পায়ে বিছানার কাছে এগোলো ও। সাদা রঙের বিছানার ওপর বড় বড় গোলাপের রক্তিম পাপড়িগুলো ফুটে উঠেছে। বেলি ফুলের গন্ধে চারিপাশটা ভরে উঠেছে একেবারে। ডিম লাইটের নীলচে আলোয় ঘরটাতে যেন এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিছানা থেকে চোখ সরিয়ে সাফওয়ানের বুক সেলফের দিকে এগোলো রুমাইশা। এক রাতে এই ঘরটাতে আসার অপরাধে মরতে বসেছিল ও। সেই দিনও এই বুক সেলফের কাছটাতে এসেছিল ও কৌতূহল মেটাতে। আজ আবারও এসেছে। কিন্তু সেই দিন আর এই দিনের ভেতরে বিস্তর ফারাক। বুক শেলফে চোখ বুলাতে বুলাতে একটা মোটা কালো মলাটে ডায়েরির দিকে হঠাৎ করে নজর গেল রুমাইশার। শেলফের এক কোণায় বীরদর্পে অবস্থান করছে সেটা। রুমাইশা হাত বাড়িয়ে সেটা ধরতে নিতেই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠে ভেসে এলো, রিমো। চকিতে পেছন ফিরে তাকালো রুমাইশা। উদ্ভ্রান্তের মতো দরজায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। ঘামে গায়ে সাদা রঙের আন্ডার শার্টটা ভিজে জবজবে হয়ে গেছে, গায়ের সাথে লেপ্টে আছে সেটা। হাঁপাচ্ছে ও। হাতে ওর একগুচ্ছ ধবধবে সাদা রঙের অর্ধ পরিস্ফুটিত গোলাপ। চোখ দুইটা রুমাইশার মুখের ওপরে নিবন্ধিত। সোনালি পাড়ের মেরুন রঙা শাড়িতে রুমাইশাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সাফওয়ান। স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা দেখে মনটা শান্তিতে ছেয়ে গেল ওর। এতক্ষণে দৌড় ঝাঁপে হওয়া কষ্টটা নিমিষে উধাও হয়ে গেল সাফওয়ানের। রুমাইশার কাজল কালো চোখ দুইটার দিকে অপলক তাকিয়ে রইল ও। নীলচালে ঠোঁটের গ্লসটা চকমক করছে। স্বপ্নময়ীর মতো সুন্দর লাগছে আজও রিমোকে। সাফওয়ান ধীর পায়ে এগিয়ে গেল রুমাইশার দিকে। সাফওয়ানের এ উদ্ভ্রান্ত চেহারা দেখে হঠাৎ করে খুব মায়া মায়া হয়ে গেল রুমাইশার মনটা। ভ্রু দুইটা ওপরে উঠিয়ে সাফওয়ানের কাছে দ্রুত পায়ে এগিয়ে এলো ও। তারপর ঘামে জবজবা শরীরটাকে জড়িয়ে ধরলো ও আষ্টে পিষ্টে। সাফওয়ানের ঘমান্ত বুকে মুখ লুকিয়ে নিল ও আলতো করে। ঘাম লেগে গেল ওর মুখের ডান পাশটাতে। সাফওয়ান রুমাইশার এমন হঠাৎ আলিঙ্গনে চমকে গেল। শরীরের ঘামটা রুমাইশার ওই সুন্দর মুখে লেগে যাচ্ছে, শাড়িতেও লাগছে হয়তো। ছোট দুইটা হাত দিয়ে সাফওয়ানের পিঠ আঁকড়ে ধরে রেখেছে রুমাইশা। সাফওয়ান একবার ভাবল রুমাইশাকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে আসবে, কিন্তু রুমাইশা যেন ওর মনের কথাটা টের পেল। জড়িয়ে ধরা অবস্থাতে মৃদু গলায় বলে উঠল, ফ্রেশ হতে হবে না, আপনি এভাবেই থাকুন। তারপর আলিঙ্গনটা আরো দৃঢ় করল ও। সাফওয়ান মৃদু হাসল রুমির এমন কর্মকাণ্ডে। হঠাৎই রুমাইশার বাহুতলে হাত দিয়ে উঁচু করে নিয়ে নিজের সমান উচ্চতার করে নিল ও। তারপর বাহুতল থেকে হাত সরিয়ে রিমোর কোমরটা আঁকড়ে ধরে। রিমোর মুখটা নিজের মুখের কাছে নিয়ে ওর চোখে চোখ রাখল। তারপর চোখ না সরিয়ে এক হাত দিয়ে রিমোরকে নিজের সাথে মিশিয়ে ধরে রেখে ফুল ধরা অন্য হাত দিয়ে দরজাটা ভিড়িয়ে লক করে দিল সাফওয়ান। রুমাইশাকে ওইভাবে উঁচু করে ফুল ছড়ানো বিছানায় নিয়ে এলো সাফওয়ান। এরপর নিচু হয়ে রুমাইশাকে বিছানায় বসিয়ে দিল। মেঝেতে পা ঠেকিয়ে বিছানায় বসলো রুমাইশা। রিমুকে বসিয়ে আবারও সোজা হয়ে দাঁড়ালো সাফওয়ান। হাতের ফুলের তোড়াটা টেবিলের ওপরে রেখে এক টান দিয়ে ঘামে ভেজা গেঞ্জিটা খুলে ফেললো এরপরে। তারপর ফুলের তোড়াটা আবার হাতে নিল ও। এরপর ধীর গতিতে হেঁটে রুমাইশার একেবারে কাছে একদম সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল ও মেঝেতে। রুমাইশা ভ্রু দুইটা উঁচু করে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান সে ধবধবে সাদা গোলাপের তোড়াটাকে দু হাতে নিয়ে বাড়িয়ে ধরল রুমাইশার দিকে। তারপর মুগ্ধ নয়নে তাকিয়ে জড়ানো গলায় বলে উঠল, আমার দিকে দেখো রিমো, আমি জংলি, বন্য আমি। আমি এক রাত নিজের বিছানায় কাটাই, অন্য রাত কাটে আমার জঙ্গলের স্যাঁতসেঁতে ঠান্ডা মাটিতে, নয়তো নদীর পাড়ের কাদা মাটিতে। আমার জীবনের সমস্ত অলিগলিতে এক বিন্দু পরিমাণও কোমলতা নেই। আমার এই পাথরের হৃদয়ে কোথাও যদি কোনো মোলায়েম অংশ থেকে থাকে, তাহলে সেটা তোমার জন্য। তুমি এই পৃথিবীতে আসার পর জীবনের প্রথম যেদিন তোমাকে আমি ছুঁয়েছিলাম, সেদিন আমি নিজেও জানতাম না যে এই ছোঁয়াটা সারা জীবন বাঁধা পড়ে যাবে।
আমি যেদিন এদেশ ছেড়ে সারা জীবনের জন্য চলে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে বাড়ির বাইরে পা রেখেছিলাম, সেই দিন এই সমস্ত পৃথিবীর মাত্র ২টা মানবীর জন্য আমার বুকের ভেতরে দহন সৃষ্টি হয়েছিল। আমার জন্মদায়িনী মা আর তুমি। আমি কখনোই আমার এই জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি। কিন্তু সেই দিন রাতে আমি যখন তোমাকে মেরে ফেলতে বসেছিলাম, সেই দিন তোমার এই অসহনীয় চাহনির ভেতর কিছু একটা দেখেছিলাম আমি। দেখেছিলাম আমার একমাত্র আশ্রয়স্থল, যার কাছে আমি নির্দ্বিধায় নিজের সমস্ত শরীর, মন, প্রাণ সঁপে দিতে পারি। আমি জানি না আমার কেন অমন মনে হয়েছিল, কিন্তু সেই দিন আমার মনটা আমাকে বারবার ডেকে বলেছিল যে এই মানবীটা সম্পূর্ণই আমার, অন্য কারো না। একে আমি যা ইচ্ছা করতে পারি, চাইলে মেরে ফেলতেও পারি, চাইলে বাঁচিয়ে রাখতে পারি, বা চাইলে ভালোবাসতে পারি অনেক অনেক। সাফওয়ান আর একটু এগিয়ে এলো রিমোর কাছাকাছি। এগিয়ে এসে রুমেশের হাতটা ধরে গোলাপের তোড়াটা ওর হাতের মুঠিতে দিয়ে দিল। রুমাইশা যন্ত্র মানবীর মতো হাতে নিল সেটা। চোখ দুইটা ওর এখনো আটকে আছে সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান ওর মনের কথাগুলো কখনোই খোলসা করেনি ওর সামনে এখনো অবধি। আজ নিজে থেকে ভেতরে সব কথা বের করে দিচ্ছে ও। রুমাইশা মুখিয়ে আছে সেগুলো শোনার জন্য। রুমাইশা ফুলটা নেওয়ার পর সাফওয়ান দু হাতে রিমুর কোমরটা জড়িয়ে ধরে রিমুকে নিজের দিকে আরো টেনে নিয়ে এসে মাথাটা সযত্নে রাখলো ওর উরুর ওপর। তারপর ধরা গলায় বলে উঠল, আমার জীবনের একমাত্র স্নিগ্ধতা তুমি। আমাকে দেখো একবার, আমি অস্বাভাবিক, মরুভূমি আমি। আর সেই মরুর বুকে তুমি এক পশলা বৃষ্টির মতো, যার বর্ষণ হতে হতে এখন মরুর বুকে কানায় কানায় পানি পরিপূর্ণ স্থায়ী বিলে পরিণত হয়েছে। আমার রুক্ষ জীবনে তুমি আমার সমস্ত কোমলতা ঢেলে দিয়েছ। আমার এই রুক্ষতার একমাত্র সমাধান তুমি। আমার সমস্ত সমস্যার অবসান তুমি। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য। এই মস্ত পৃথিবীতে তুমি আমার এক টুকরো শান্তি, যা অন্য কোথাও আমি কখনো পাবো না। আমার ঘর তুমি, আমার গন্তব্য তুমি। সারা জীবন আমার একমাত্র সুখের উৎপত্তি স্থল হয়ে থেকো আমার। তোমাকে নিরাশ করব না কখনো। আমার আদর, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধা, কোনোটার কোনো কমতি অনুভব করতে দিব না তোমাকে কখনোই। যদি কখনো বিন্দুমাত্র কমতে অনুভব করো, আমার ওপর কখনো যদি অসন্তুষ্ট হও, তাহলে চাইলে আমাকে সেই দিন সেখানে মেরে ফেলে দিও, কিন্তু কোনো কারণে আমাকে ছেড়ে যেতে চেও না। তোমার বিরহে মৃত্যুর চেয়ে তোমার হাতে তোমার কোলে মৃত্যুবরণ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সাফওয়ান রুমাইশার কোমরটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। রুমাইশা সাফওয়ানের দেওয়া ফুলগুলো পাশে রেখে ওর চুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে দিয়ে দু হাত দিয়ে সাফওয়ানের চোয়াল ধরে মুখটা নিজের দিকে ফিরালো। তারপর আলতো করে ওর কপালে নিজের কোমল ঠোঁটজোড়া ছোঁয়ালো। সাফওয়ান চোখ বুজে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। কপাল থেকে নিজের ঠোঁট সরিয়ে সেখানে এবার নিজের কপাল ঠেকিয়ে রুমাইশা বলে উঠল, আপনার এই অস্বাভাবিকতা আমাকে বারবার আপনার কাছে ছুটে আসতে বাধ্য করে। আপনার এই উজ্জ্বল চোখ দুটোতে কি আছে আমি জানি না। ওই চোখ দুটোর দিকে তাকালেই আমার শরীর শিউরে ওঠে। বারবার আপনার প্রেমে পিছলে পড়ে যেতে বাধ্য করে ওরা আমাকে। আপনার এই রুক্ষতাই আমার শক্তি। আপনার এই জলজলে চোখ দুটোই আমার দুর্বলতা। ওই চোখে তাকিয়ে আমি সমস্ত বাধা পেরিয়ে আপনার কাছে ছুটে চলে আসতে পারি। আপনার এই শক্ত হাতের বন্ধনই আমার অহংকার। এই বন্ধন ছিন্ন করার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো নেই, হবে নাও কখনো। মৃত্যুর আগ পর্যন্ত এই বন্ধন কখনো আলগা হতে দিব না আমি। আপনার প্রতিটা পদক্ষেপে আমার কাছে আপনার ভালোবাসা, আদর, শ্রদ্ধা, আপনার জঙ্গলিপনা, আপনার সত্তা। আপনার মতো করে আপনার জঙ্গলিপনাকে আপন করে নিয়েছি আমি। আপনার জঙ্গলিপনা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আমি আপনার পুরোটাকেই চাই সবসময়। কোনো অংশ বাদ দিয়ে আপনাকে আমি কল্পনাও করতে পারি না। আপনার এই বন্য স্বভাব আমার কাছে আপনার ভালোবাসার বিশাল বড় একটা অংশ। এই বন্য স্বভাবের জন্য আপনি অনুশোচনা করলে সেটা হবে আমার ভালোবাসার প্রতি অপমান। আমি আপনার এই পুরো আপনিটাকেই ভালোবাসি। আর আমার ভালোবাসার কোনো অংশ নিয়ে কেউ অনুশোচনা করলে সেটা মোটেও ভালো হবে না। এই কথাটা মাথায় রাখবেন, আমার ব্যক্তিগত জঙ্গলি পুরুষ। সাফওয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চোখের কোণটাতে চিকচিক করছে সুখের তরল। রুমাইশার হাত দুইটা নিজের হাতের মুঠির ভেতর নিয়ে শক্ত করে গাঢ় করে চুমু খেলো হাতের উপরিভাগে।
তারপর মেঝে থেকে ধীর পায়ে উঠল ও। অর্ধনগ্ন দেহের ঘামগুলো শুকিয়ে এসেছে প্রায়। হেঁটে হেঁটে ওর স্টাডি টেবিলের ওপর ডান পাশে রাখা নেভি ব্লু রঙা ছোট্ট খাট লেদার ব্যাগটা হাতে নিয়ে আবার ফিরে আসলো রুমাইশার কাছে। অতঃপর হাতের ব্যাগটা রুমাইশার ডান হাতের মুঠিতে ধরিয়ে দিল সাফওয়ান। তারপর বলল, দেনমোহর পরিশোধ। এরপর নিজের ইস্পাত দৃঢ় দু হাতের পাঁজরের ভেতরে রুমাইশার ফোলা ফোলা নরম চোয়ালদ্বয় আলতো করে ধরে নরম গলায় বলল, এখন আমাদের নতুন জীবনের জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হবে। তিনি চেয়েছেন বলে আজ আমরা আমাদের সম্পর্কটাকে আমরা হালাল করতে পেরেছি। ওঠ। এরপর হেঁটে গিয়ে রুমের ডান পাশে দেওয়ালে থাকা কাভার্ডের ভেতর থেকে 2টা জায়নামাজ বের করলো সাফওয়ান, সাথে একটা কালো রঙা লং হিজাব। এগুলো সেই কবেই কিনে রেখেছিল ও, তখনও ভাবেইনি এত দ্রুত এগুলো কাজে লাগবে। সাফওয়ান জিজ্ঞেস করলো রুমাইশাকে ওর অজু আছে কিনা। রুমাইশা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সাফওয়ান জায়নামাজ 2টা আর হিজাবটা রুমাইশার দিকে দিয়ে ওয়াশরুমে গেল অজু করতে। সাফওয়ান অজু করে বের হয়ে এসে কাবার্ড থেকে একটা সাদা পাঞ্জাবি বের করে পরে নিল। সাফওয়ান জায়নামাজের পাটি পাতলে তার পেছনের পাটি পাতল রুমাইশা। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজ শেষে সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে সাফওয়ান পেছনে বসা রুমাইশার দিকে বসা অবস্থাতেই ঘুরে বসল। তারপর ওর মাথা থেকে হেজাবটা খুলে চুলে হাত বুলিয়ে দিয়ে দোয়া করল কিছু। দোয়া পড়ার শেষে ফু দিল রুমাইশার কপাল বরাবর। এরপর রুমাইশার দুগাল ধরে প্রেমময় কণ্ঠে বলে উঠল, আমার ছোটখাটো চক্ষু শীতল করিনি সুন্দরী বউ। আমার তোমাকে দেখা এই দৃষ্টি যেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কখনো পরিবর্তন না করে, আমিন। রুমাইশা ঠোঁটে হাসি ফুটিয়ে বলে উঠল, সুম্মা আমিন। রুমাইশা বসা থেকে উঠে পড়লে সাফওয়ান জায়নামাজ 2টা আবার ভাঁজ করে কাবার্ডে রাখতে গেল। রুমাইশা গিয়ে দাঁড়ালো সাফওয়ানের স্টাডি টেবিলের পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে। নিজের কানে থাকা দুলটা খুলতে কানে হাত দিতে নিলেই পেছন থেকে সাফওয়ান এসে থামিয়ে দিল তাড়াতাড়ি। তারপর কপট রাগ দেখিয়ে বলল, আমার বউ, আমি আনবক্সিং করব, তুই মোটেও হাত দিবি না। রুমাইশা হেসে উঠল সাফওয়ানের বলার ধরনে। সাফওয়ান সে হাসিকে পাত্তা না দিয়ে গম্ভীর মুখে রুমাইশার কানের দুল 2টা খুলে রাখলো টেবিলে। তারপর ঘাড়ের কাছে আলতো করে ছুঁয়ে দিয়ে গলার ভারী নেকলেসটা খুলে দিল। তারপর রুমাইশার 2 হাত থেকে একে একে সমস্ত চুড়িগুলো খুলল। এরপর কাঁধের ওপর ভাঁজ করে রাখা শাড়ির আঁচলের পিনটা খুলে দিয়ে শাড়ির অন্য পিনগুলো খুলে দিল একে একে। এবার মৃদু গতিতে রুমাইশাকে নিজের দিকে ঘোরালো ও। শাড়ির ভাঁজ করা আঁচলটা বুকের ওপর মেলে গিয়েছে। গহনা খোলার পর কাজল কালো চোখে রুমাইশাকে এখন অন্যরকম সুন্দর লাগছে। সাফওয়ান মুগ্ধতার সাথে রুমাইশার মুখপানে চেয়ে থাকলো কিছুক্ষণ। সাফওয়ানের এমন দৃষ্টিতে রুমাইশা লাজুক হেসে চোখ নামিয়ে নিল। এবার রুমাইশার মাথায় উঁচু করে বাঁধা খোপাটা এক টানে খুলে ফেলল সাফওয়ান। হুটোপুটি করে চুলগুলো অভিকর্ষণের টানে নিচের দিকে ছুটে গেল। নিতম্ব সারিয়ে আরও খানিকটা নিচে চলে গেল লালচে রেশমি চুলগুলো। সাফওয়ান হতভম্ব দৃষ্টিতে দেখতে লাগলো রুমাইশার এই চোখ ধাঁধানো সৌন্দর্য। অপলকে তাকিয়ে থেকে রুমাইশার কোমরটা ধরে আলতো করে নিজের সাথে মিশিয়ে নিল ও। রুমাইশার লজ্জায় নিচু হয়ে যাওয়া মুখটা চিবুক ধরে উঁচু করে নিজের চোখের সামনে নিয়ে এলো সাফওয়ান। আর তারপর প্রেয়সীর এই অপার সৌন্দর্য দেখতে দেখতে নিজের অজান্তেই গেয়ে উঠল, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি এবার। মানে কিছুদিন আগেই কিন্তু আমার ঠান্ডা লাগছিল, তুমি কিন্তু জানো। গলা ব্যথা হয়েছিল, এটাও কিন্তু তুমি জানো। তারপরেও কিন্তু আমার এই ফকির ফকির ভয়েসে তোমাদেরকে আমি শোনাইলাম। আর খারাপ লাগলেও আমি কিছু মনে করি নাই। ভালোটা শুনবা, খারাপটা নিবা না, তাহলে কি হলো দিদি ভাই? আচ্ছা আবার গল্পে আসি, তাই না? রাত 2টা। নীলচে আলোয় ভরা সিমসাম কামরাটা এখন অস্বাভাবিকভাবে লণ্ডভণ্ড হয়ে আছে। বিছানার চারপাশে থাকা বেলি ফুলের মালাগুলো ছিঁড়ে খুঁড়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে।
বিছানায় ছড়ানো গোলাপের পাপড়িগুলোর অর্ধেকটা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাকিগুলো সাদা রঙের বিছানায় পিষ্ট হয়েছে। মেঝেতে ফুলের সাথে সাথে লুটিয়ে আছে রুমাইশার গায়ের মেরুন রঙা শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর সাফওয়ানের সাদা রঙা পাঞ্জাবিটা। মশারির একটা স্ট্যান্ডের এক মাথা ভেঙে পড়ে আছে বিছানার এক পাশে মেঝেতে। বিছানার ওপর এলোমেলো বালিশে সাফওয়ানের বুকে মাথা রেখে সাফওয়ানেরই একটা ওভারসাইজ টি শার্ট গায়ে দিয়ে গুটিসুটি মেনে ঘুমিয়ে আছে আলু থালু বেশি রুমাইশা। সমস্ত মুখ জুড়ে ওর তৃপ্তির ছোঁয়া। কাজল লেপ্টে আছে চোখের চারিপাশে ছড়িয়ে গেছে, চোখের পাশে কান্নাগুলো শুকিয়ে দাগ হয়ে আছে। সাফওয়ান এক হাতে রিমুকে জড়িয়ে রেখে অন্য হাতে মাথার নিচে দিয়ে বালিশে মাথা রেখে চিত হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে শুয়ে। ঘুম নেই ওর চোখে। রুমাইশার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, প্রতিটা হৃদস্পন্দন অনুভব করছে ও। অদ্ভুত রকমের এক প্রশান্তিতে ছেয়ে গেছে ওর বুক। মাঝে মাঝে ফিরে ফিরে রুমাইশার ঘুমন্ত ছোট্ট সুন্দর মুখটা দেখছে ও। হঠাৎই নিজের অতীতের কথা স্মরণ করে হাসি হাসি মুখটা নিমেষে গম্ভীর হয়ে গেল ওর। ফুরফুরে মাথাটা ভারী হয়ে গেল আকস্মিকভাবে। রুমাইশার মায়াভরা মুখটার দিকে আরও একবার তাকালো সাফওয়ান। ওর রিমু যখন জানবে ওর সেই কালো অতীত, তখন কেমন প্রতিক্রিয়া জানাবে ওর রিমু? রিমু কি ওকে ছেড়ে দিতে চাইবে? রিমু কি থাকতে চাইবে তার মতো খুনির সাথে? রিমু কি মেনে নেবে তার অতীতকে? যদি মেনে না নেয় তাহলে কি হবে? রিমু চলে যেতে চাইবে ওকে ছেড়ে, অন্য কারো হতে চাইবে। না, কখনোই না। ওর প্রাণ থাকতে রিমুকে ও কখনোই অন্য কারো হতে দেবে না। ও ও যদি হয় এ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তারপরও রিমুকে ওর কাছে থাকতে হবে, কোথাও যেতে দেবে না ও। গম্ভীর মুখটাকে আরো গম্ভীর করে দুহাত দিয়ে বুকের ওপর শুয়ে থাকা রুমাইশাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিল সাফওয়ান। কোনো মূল্যে রিমুকে ও হাতছাড়া করবে না, পৃথিবী উল্টে গেলেও না। রুনিয়া রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছে সকালবেলা। ইশতিয়াকের 9টায় অফিস, শাফিনেরও কোচিং আছে। ওরা দুজনেই বেরিয়ে যাবে 9টার সময়। রুটি বেলে তাওয়ার উপরে দিচ্ছেন তিনি, একটা একটা করে। অন্য চুলায় সবজি রান্না হচ্ছে, মাঝে মাঝে সেটা নাড়িয়ে দিচ্ছেন রুনিয়া। এমন সময় রান্নাঘরের দরজায় কারো উপস্থিতি টের পেলেন তিনি। রুটি বেলা থামিয়ে পেছনে ঘুরে তাকালেন। রুমাইশা দাঁড়িয়ে আছে, আধা ভেজা চুলগুলো দুভাগ করে বুকের দুপাশে ছেড়ে দেওয়া, মেরুন রঙা শাড়িটা কাঁচা হাতে গায়ের ওপর জড়ানো, মুখটা স্নিগ্ধতায় ছেয়ে আছে। কালকে দেওয়া কাজলের কিঞ্চিত আভা চোখে লেগে আছে এখনো। শাড়ির আঁচলের খুঁটটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে ইতস্তত মুখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে রুমাইশা, মাথা ওর নিচের দিকে। রুনিয়া হাসলেন মনে মনে। শাড়ি পরার অভ্যেস নেই রুমাইশার। কোনো রকমে কুচি টুচি করে গায়ে জড়িয়ে নিয়ে চলে এসেছে নিচে। গ্যাসের সুইচ অফ করে হাত চা ধুয়ে এগিয়ে আসলেন তিনি। রুমিকে রান্নাঘরের ভেতরে নিয়ে এসে দরজাটা ভিড়িয়ে দিলেন। তারপর বললেন, শাড়ি খোল, আমি পরিয়ে দিচ্ছি ভালো করে। রুমাইশা আঁচল সরালো না, নিজে থেকে শাড়িটা খুলে দিল শুধু। রুনিয়া রুমির এমন আচরণে কিছুটা অবাকই হলেন। কালও তো শাড়ি পরিয়েছেন, তখন এমন করেনি রুমাইশা। নাকি হঠাৎ করে লজ্জা বেড়ে গিয়েছে ওর? রুনিয়া বেশি কিছু না ভেবে শাড়ি পরাতে শুরু করলেন। শাড়ির এক কোণা কোমরে গুজে দিয়ে কুচি দিলেন তিনি সুন্দর করে। পুরোটা সময় রুমাইশা শাড়ি দিয়ে প্রাণপণে পেটটা ঢেকে রাখার চেষ্টা করলো, কিন্তু তারপর আঁচলটা ঠিক করে দেওয়ার জন্য রুমাইশা কিছুটা বুঝে ওঠার আগে আঁচলটা টেনে দিলেন রুনিয়া। সাথে সাথে থতমত খেয়ে গেল রুমাইশা। এদিকে আঁচল সরিয়ে রুনিয়া হতভম্ব হয়ে গেলেন। রুমাইশা লজ্জায় মাথা নিচু করে নিল। শাড়ির ব্লাউজটা একটু বড় সড়ো গলা দিয়ে বানিয়েছিলেন রুনিয়া, কিন্তু রুমাইশার অবস্থা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন উনি। সমস্ত গলা আর বুকের দৃশ্যমান জায়গা জুড়ে লাভ হোয়াইটে লাল লাল হয়ে আছে। রুনিয়া এবার রুমাইশার সামনে পড়ে থাকা চুলগুলো হাতে করে ঘাড়ের ওপর থেকে পেছনে সরিয়ে দিলেন। এ কি, সবখানে একই অবস্থা। ছেলের ওপর ভয়ানক রাগ হলো তার। ছোট মেয়েটার ওপর এমন অত্যাচার চালিয়েছে ছেলেটা। খেপে গেলেন রুনিয়া সাফওয়ানের ওপর। আঁচলটা ঠিকঠাক ভাঁজ করে রুমাইশাকে রান্নাঘরে থাকতে বলে তিনি গেলেন দোতলায় রুমাইশার রুমে রাখা ফাউন্ডেশনটা আনতে। আর যাওয়ার আগে সাফওয়ানের উদ্দেশ্যে ধমক দিয়ে রুমিকে বললেন, কাল থেকে তুই তোর রুমে ঘুমাবি। ওই অসভ্যটা আগে ম্যানার শিখবে, তারপর বউ পাবে, তার আগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? দেখো, আমি কিন্তু তোমাদের কথা চিন্তা করে অফিডিয়ান উপন্যাসটিও নিয়ে আসছি, বুঝছো? এখন থেকে অফিডিয়ান উপন্যাসটি প্রতিদিন দেওয়া হবে, যদি না আমি আবার পটল তুলতে যাই। মজা করলাম, বুঝছো?
বেশি বেশি করে আমার জন্য দোয়া করো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ। ওই ওয়েট ওয়েট, তুমি কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করনি আর এখনও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। তাই এখনই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাও, এবার চলে গেলে আর সমস্যা নাই। আল্লাহ হাফেজ।